আকাশ, এই পার্সেলটা এই জায়গায় দিয়ে আসতে পারবে? কি আছে এখানে? কি আছে তা জেনে তোমার কি কাজ বলো তো? না মানে জানলে একটু সুবিধা হতো। একটা কাজ করো, যার পার্সেল তাকে বলে দিও তোমাকে খুলে দেখাতে। উনি কেন দেখতে যাবে? অন্য কারো পার্সেল আমি কি জানবো কি আছে এতে? এত রাগ করতে হবে না, আমি যাচ্ছি স্যার। পার্সেল নিয়ে একটা ঠিকানায় আসে, তবে ঠিকানাটা আকাশের একটু পরিচিত মনে হলো, কেননা এর আগেও এখানে এসেছিল, তবে অন্য একটা কাজে। এখন শুধু ভয় হচ্ছে ওরা চিনবে না তো। অনেকটা সাহস নিয়ে বাসায় কলিং বেল দেয়, তখন একটা লোক দরজা খোলে। আপনাকে? মানে কি ফাজলামোড়ার জায়গা পান না? সরি স্যার, মানে একটা পার্সেল ছিল, এটাই দিতে এসেছি আমি। কত টাকা দিতে হবে? শুধু 100 টাকা দিলেই হবে। আচ্ছা, তোমাকে আমরা এত চেনা চেনা লাগছে কেন বলো তো? আমাকে কি করে চেনা চেনা লাগবে? তাছাড়া আমি তো প্রায় সময় পার্সেল নিয়ে আসি, সেই হিসেবে তো চেনা চেনা লাগতেই পারে। হতেও পারে। 1 টাকা আর যাও এখান থেকে। এইদিকে আকাশ মনে মনে ভাবল, কেননা এখানে থাকলে কি যে হয়ে যেত যদি লোকটা চিনে যেত, তাহলে তো ঝামেলা হয়ে যেত। ওখান থেকে বাইক নিয়ে ফিরছিল অফিসের দিকে, তখনই কিছু একটার সাথে ধাক্কা লেগে পড়ে যায়। এটা কি হলো? আমি তো ঠিক সাইডেই ছিলাম, তাহলে ধাক্কা লাগলো কি করে? তখনই পাশে তাকিয়ে দেখে একটা মেয়ে বাইক নিয়ে পড়ে আছে, হাতে একটু ক্ষত হয়ে রক্ত বের হচ্ছে, কেননা মেয়েটি উল্টো সাইড দিয়ে এসেছে, সেই জন্য ধাক্কা লাগে। চোখে কি কম দেখেন? দেখছেন একটা মেয়ে পড়ে গিয়ে হাতে ক্ষত হয়ে রক্ত বের হচ্ছে, আপনি শুধু তাকিয়ে আছেন। তা আপনাকে উঠতে হলে তো আপনাকেও ধরতে হবে। পরে ধরলে তো বলবেন মেয়ে দেখলেই আমরা ছেলেরা ধরতে যাই ইচ্ছে করে। আপনি একটু বেশি কথা বলেন, তাড়াতাড়ি করে আমাকে ওঠান তো এখান থেকে। এবার বাইক ছেড়ে দিয়ে মেয়েটার পায়ের ওপর থেকে বাইকটা সরায়, তারপর মেয়েটিকে ধরে দাঁড় করায়, তবে পায়ে ব্যথা বলে দাঁড়াতে পারছে না, সেজন্য। আপনি তো দাঁড়াতেই পারছেন না ঠিক মতন করে। আচ্ছা, আমাকে ধরে বাইরে আসুন, আমি হসপিটালে নিয়ে যাচ্ছি। কিন্তু আমার কাছে তো টাকাও নেই, হসপিটালের বিল দেবো কি করে? আগে চিকিৎসা, তারপর টাকার চিন্তা। এই বলে ইরাকে বাইকে বসিয়ে হসপিটাল নিয়ে আসে, তারপর হালকা করে এক্স রে করায় পায়ের মধ্যে, তার সাথে হাত ড্রেসিং করে দেয়। এরপর কি কি করেছে তা তো সবটা বলা সম্ভব না, কেননা লেখন তো ডাক্তার না যে ডিটেলস সবটা বলতে পারবে। কিছুক্ষণ পরে ডাক্তার আসে। দেখুন, আপনার স্ত্রী পায়ে শুধু ব্যথা পেয়েছে, এর বাইরে আর কিছু হয়নি। হাতে আমরা ঠিক করে দিয়েছি, 7 দিন পরে আসলে আমরা বাকিটা করে দিব। ডক্টর স্ত্রী বলাতে ইরা তো রেগে মুখ পুরো লাল করে ফেলে, কেননা আকাশ ডক্টরকে সত্যি কথা কেন বলেনি এটা ভেবেই। ডাক্তার ওখান থেকে বের হয়ে, আপনার মতলব কি বলুন তো? আমার আবার কিসের মতলব? ডক্টর যে আমাদের স্বামী স্ত্রী বানিয়ে দিল, তখন আপনি ওনাকে বাধা কেন দিলেন না? এরকম করলে তো বেচারা ডাক্তার লজ্জা পেত। আচ্ছা, এই সম্পর্ক তো আমার ভালো লাগছে, সেই জন্য আমি চুপ ছিলাম। সবগুলো পুরুষই একই রকম। কিছু কি বলেছেন? সবটা তো ঠিক আছে, কিন্তু আমি বাসায় ফিরবো কি করে? আমার বাইকে করে দিয়ে আসবো। কিন্তু এখান থেকে তো হেঁটে বের হতে হবে। ডক্টর তো কী সব বেঁধে দিয়েছে, এগুলো লাগানোর পরে তো হাঁটতেও পারছি না। যেন না হাঁটতে পারেন সেজন্য লাগিয়েছে। তবে আপনি চাইলে আমি আপনাকে সাহায্য করতে পারি। কী রকম সাহায্য শুনি? শুনতে হবে না, করে দেখাতে হবে। এই বলে ইরাকে কোলে নিয়ে নেয়। হসপিটালে থাকা সবাই তাকিয়ে আছে, ইরা কিছু বলতে যাবে তখনই ডাক্তার বলে ওঠে, আরে, এখানে এভাবে দেখার মতো কিছু হয়নি। ওনারা স্বামী স্ত্রী। বাইক অ্যাক্সিডেন্টে ওনার বউ একটু পায়ে ব্যথা পায়, সেজন্য হাঁটতে পারছে না বলে কোলে নিয়েছে। তাছাড়া এটা ওনাদের ব্যাপার, তোমরা এই বিষয়ে না ভাবাই ভালো হবে। ডাক্তারের এমন কথায় সবাই তো নিজেদের কাজে আবার ব্যস্ত হয়ে পড়ে, কিন্তু ইরা তো আবারও লজ্জায় পড়ে মুখটা হাত দিয়ে ঢেকে রাখে, কোলে করে এনে বাইকে বসায়। আপনাকে কে বলেছে আগ বাড়িয়ে কোলে তোলার জন্য? তো কি হয়েছে? তাছাড়া বেশি ওজন তো হবে না, বড় জোর 60 কেজির মতন হবেন। এর চেয়ে বেশি ওজন আমি তুলতে পারি। হয়েছে, আর ঠগ মারতে হবে না। এবার আমাকে বাসা পর্যন্ত পৌঁছে দিন। ঠিকানা বলুন। ইরা ঠিকানা বলে, তবে ঠিকানা বলে দিলে আপনারা আবার দেখা করার জন্য চলে আসতে পারেন, সেই জন্য ঠিকানা শুধু আকাশকে বলে। ঠিকানা শুনে, আপনি শিওর তো এটাই আপনার ঠিকানা? কেন, ভুল কিছু বলেছি নাকি? ভুল বলতে, ওখানে তো সব বিজনেসম্যান আর বড় বড় লোক থাকে।
এত বকবক কেন করেন আপনি? যা বলেছি তা করেন। কি আর করার, ওই ঠিকানায় ইরাকে নিয়ে আসে। তারপর দারোয়ান গেট খুলে দিলে বাইক নিয়ে ভেতরে আসে। তারপর আবার ও কোলে নিয়ে দরজার সামনে এনে দাঁড় করায়। তারপর কলিং বেল দেয়। 1 মিনিট পরেই একজন এসে দরজা খুলে দেয়। ওই মা কোথায় রে? খালামণি তো বাইরে গেছে, তা আপনার এই অবস্থা কেন? আর উনি কে? তোকে এত কিছু ভাবতে হবে না, একটা কাজ কর, নাস্তা বানিয়ে ওনাকে দে, আমি রুম থেকে আসছি। কাজের মেয়েটা কিঞ্চিত রুমে চলে যায়। এইদিকে ইরা পা বাড়াতে পড়ে যেতে থাকে। তখনই আকাশ আবার ধরে ফেলে। তারপর আবারও কোলে নিয়ে ইরার দেখানো রুমে এনে বিছানায় শুইয়ে দেয়। আপনি আরাম করুন, আমি তাহলে আসি। প্রথমবার এসেছেন, কিছু তো খেয়ে যান। তাছাড়া ও নাস্তা নিয়ে আসছে। আর হ্যাঁ, ওটা আমার ড্রয়ার, ওখানে ব্যাগ আছে, ব্যাগে টাকা আছে, ওখান থেকে আপনার খরচ হওয়া টাকাগুলো নিয়ে নিন। কারো উপকার করে তার বিনিময়ে তার থেকে কিছু নেওয়া ঠিক না। আচ্ছা তাহলে নাস্তা তো করে যাবেন। সে না হয় করাই যায়। এরপর ওরা দুজনে টুকটাক কথা বলতে থাকে। কাজের মেয়েটি এসে নাস্তা দিয়ে চলে যায়। নাস্তা খেতে খেতে ওরা আরও কিছুক্ষণ কথা বলতে থাকে। নাস্তা খেয়ে বেরিয়ে পড়ে অফিসে। অফিসে আসার পরে একটা ডেলিভারিতে এত ঘন্টা যদি লাগিয়ে দাও তাহলে বাকি ডেলিভারি দিবে কখন? কি করব বলেন? ওনাদের বাসা চিনতে একে তো সময় লাগলো, তার উপর আমাদের দেশের জ্যামের অবস্থা তো আপনি জানেন। তোমরা সবাই একরকম, কিছু হলেই জ্যাম আর জ্যাম। তাহলে স্যার একটা কাজ তো করে দিতে পারেন। কি কাজ বলো? একটা হেলিকপ্টার দিতে পারেন, তাহলে সুবিধা হবে আমার। অনেক তাড়াতাড়ি করে আমরা পৌঁছে যেতে পারবো। ফাজলামো করো আমার সাথে? ফাজলামো কেন করব, আশ্চর্য। আমাদের দেরি যেন না হয় সেজন্য আপনাকে বলছি। যাও তো তুমি আমার চোখের সামনে থেকে। আমার চাকরি কি আছে নাকি গেছে? তোমার চাকরি খাওয়ার ক্ষমতা নেই আমার, তুমি বরং আমার সামনে থেকে যাও। যাওয়ার আগে একটা কথা বলে যাই, আমি কিন্তু ওই বাসায় ওকে দেখিয়েছি, ওকে? কাকে? যাকে আমরা খুঁজছি। কি বলো? বসো তাহলে। একটু আগেই তো বলেছিলেন বের হয়ে যেতে, এখন আবার ডেকে নিচ্ছেন। আপনি মানুষটা আসলেই ঝামেলার। আহ, রাগ করো কেন? তুমি আসো তো, কথা বলি এই নিয়ে। অনেক খিদে পেয়েছে, আগে খেতে হবে, তারপর আমি নিজের আলোচনা করব। তুমি যখন শুনবে না তখন চলো, আগে তোমাকেই খাওয়াই, তারপর না হয় বাকি কথা বলবো। চলেন। কিছুক্ষণের মধ্যে ওরা খাবার খেয়ে নেয়। খাবার খেয়ে একটা সিক্রেট রুমে আসে দুজনে। তো বলো এখন। আমি ওকে নিয়ে দেখছি বলতে তার মানে কি সানির সাথে ওই লোকটার কোনোভাবে সম্পর্ক আছে? সানির ছবি দেখেছি। ছবি যখন আছে তখন সম্পর্ক তো থাকবেই। কিন্তু ওর মুখ খোলাবো কি করে? তার জন্য আবিরকে পাঠানো দরকার। আমি ওখানে এসে কি করব? ও তো ঠিকমতো কথাও বলতে পারবে না। যদিও ও একটু কমেডি, কিন্তু কমেডি করতে করতে ও ঠিকই পারবে। তুমি যখন বলেছ তখন আমি ওর সাথে কথা বলে দেখি। আমিও লোকটার ছবি তুলে এনেছি, আবিরকে দিয়ে দিবনে, তাহলে ও বাকিটা করে নেবে। ঠিক আছে, তাই হবে। একটু পরে আবিরকে সবটা বলতে থাকে। এখন হয়তো অনেকে ভাবছেন আকাশকে, আর এখন জানে কথা হচ্ছে তার মানে কি হতে পারে, তা আপনারা যতটা সামনে পড়বেন ততই জানতে পারবেন। এখন চলুন সামনের দিকে যাই। অন্যদিকে ইরা তো শুয়ে আছে। একটু পরে ওর মা আসে। কি রে, তুই ঠিক আছিস তো? কোথায় ছিলে তোমরা? তোর কি হয়েছে পায়? এখন কি আবার নতুন করে দেখাতে হবে কি? থাক, লাগবে না। এখন তুই ঠিক আছিস তো? মোটামুটি আমি ওয়াশরুম যাব, আমাকে ধরে নিয়ে যাও। কি বলছিস? তুই হাঁটতে পারছিস না? এতটা খারাপ অবস্থা হলে তুই এলি কি করে? উফ মা, আমি তো মাঝে মাঝে বুঝতেই পারি না তুমি কি আমার মা নাকি অন্য কারো মা। কি উল্টো পাল্টা বলছিস তুই? মাথা ঠিক আছে তোর? মাঝে মাঝে তুমি এমন প্রশ্ন করো যে না ভেবে পাচ্ছি না। তুই তো মাঝে মাঝে এমন নাটক করিস যে কোনটা সত্য কোনটা মিথ্যে সেটাই তো বুঝতে পারছি না। যখনই তোর জন্য ছেলে দেখতে যাই তখনই তুই অসুস্থ হয়ে যাস। একবার এক বাহানা দিয়ে বাসায় বসে থাকিস। সেজন্য এটা যে কোন নাটক না তা তো বোঝাই মুশকিল। তা নাটক কম করে সত্যিটা বল। সত্যি বলছি, আমি অ্যাক্সিডেন্ট করেছি। সত্যি বলছিস তো? সত্যি বলছি। তাহলে চল, তোকে ওয়াশরুম পর্যন্ত নিয়ে যাই, তারপর আমি তোর কথা শুনবো।
কিছুক্ষণ পরে ওয়াশরুম থেকে বের হয়ে মা মেয়ে বসে পড়ে। তা এখন আমাকে পুরো ঘটনা বলতো। ইরা বসে বসে পুরো ঘটনা বলতে থাকে। সবটা শুনে কি বলিস? ছেলেটা তোর জন্য অনেক কিছু করেছে। তা দেখতে কেমন ছেলেটা? আম্মু তুমিও শুরু করে দিয়েছো, কিছু হলেই শুধু ছেলে আর ছেলে। এছাড়া আর কি করব বল? তুই যা শুরু করেছিস, তোর জন্য ছেলে পাবো কিনা সেটাই তো সন্দেহ আছে। তুমি কি বিয়ে দিয়ে আমাকে এখান থেকে ভাগিয়ে দিতে চাইছো? তোর জ্বালা আমার আর সহ্য হয় না, সেজন্য তোকে যত তাড়াতাড়ি তাড়ানো যায় সেটাই ভালো। তুই একাই 10 জনের যন্ত্রণা দিচ্ছিস। ঠিক আছে, আমি একজন ভালো মেয়ে হয়ে দেখাবো আজ থেকে। সত্যি বলছিস তো? তুই ভালো মেয়ে হয়ে দেখাবি? সত্যি বলছি, আমি ভালো হয়ে দেখাবো। তবে তোমাকেও একটা কথা দিতে হবে। কি কথা বল? আমার জন্য কোনো ছেলে দেখতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমি নিজে না বলবো। ঠিক আছে, রাজি আমি। এরপর ওনারা মা মেয়ে আরও কথা বলতে থাকে। কথা শেষ করে উনি খাবার আনতে নিচে আসে। খাবার এনে ইরাকে খাইয়ে দেয়, সাথে ওষুধ খাইয়ে দেয়। অন্যদিকে আকাশ ওর বাসায় ফিরে তখন। আকাশ, তোর সাথে আমার কিছু কথা আছে। কি কথা? তোর মা বলবে। তাহলে আর বলতে হবে না। তুই কি জানিস সব কিছু? না জানার তো কিছুই নেই। তোমার সেই পুরনো দিনের ভাঙা রেকর্ডারের মতন বিয়ে ছাড়া আর কোনো কথাই বলো না, সেজন্য আমি শুনতেও চাই না কোনো কিছু। আরে আমি ওইগুলো কোনো কিছুই বলবো না। তাহলে কি বলতে এসেছো তা বলো। আমি আর তোর বাবা দেশের বাইরে যাব। তো যাও, আমি কি মানা করেছি নাকি তোমাদের? তুইও আমাদের সাথে আয়। আমি কেন যাব? তাছাড়া অফিস থেকে আমাকে ছুটি দিবে না। তারপর আমার অনেক কাজও আছে, সেগুলো শেষ করতে হবে। আমি এত কিছু জানি না, তোকে আমাদের সাথে যেতে হবে। তোর হাতে 10 দিন সময় আছে, আমরা 10 দিন পরেই রওনা দেব। বাবা, মাকে কিছু বলো। আমি কোনো কিছু বলতে পারবো না। তোর কিছু বলার থাকলে তুই বল। ঠিক আছে, তাই হবে। তোমরা যখন ষড়যন্ত্র করতেছো তখন আমিও যাব না। আমিও দেখব তুই কিভাবে আমার সাথে না গিয়ে থাকিস। তোমার মতলব কি বলো তো? আমার আবার কি মতলব থাকবে? তোমাদের কথা শুনে মনে হচ্ছে তোমরা কোনো একটা খিচুড়ি পাকাতে যাচ্ছ আর মশলা হিসেবে আমাকে নিয়ে যেতে চাইছো। ভালো কথা, তোমরা খালার বাসায় যেতে চাইছো না তো? তুই কি করে বুঝলি? তোমাদের কথার কারণ বোঝা যায়। তাহলে সবই যখন বুঝতে পেরেছিস তখন আর চুপ করে থাকতে হবে না, আমাদের সাথে যেতে হবে। বাবা মা বকাবকি শুনে ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠে অফিসে আসে। অফিসে এসে কথা বলতে থাকে ওর স্যারের সাথে। আবির একটা তথ্য বের করেছে। কি তথ্য? সানি তো দেশের বাইরে আছে। কি বলেন? কিন্তু ও দেশের বাইরে এত তাড়াতাড়ি গেল কি করে? নাকি ও আগে থেকেই দেশের বাইরে ছিল? সেটাই তো এখন বড় প্রশ্ন। তা আমাকে এখন কি করতে হবে? সানি তো লন্ডনে আছে, তোমাকেও ওই দেশে যেতে হবে, তাও 7 দিন পরেই। না গেলে কি হয় না? তুমি কি ভয় পাচ্ছ? আসলে মা বাবা দেশের বাইরে যাবে, ওনারা আমাকে নিয়ে যেতে চাইছে ওখানে, সেজন্য আমি বলছি যাব না। এখন যদি এই কাজে যেতে হয় তাহলে ওনার সাথেই চলে যেতে হবে, এটাই ভাবছি। এটা তো তোমার জন্যই ভালো। কিন্তু ওনারা তো আমাকে অন্য কাজে নিয়ে যাবে। সে যে কাজেই যাক, তুমি যাচ্ছ। আর একটা কথা, তোমার খরচ কিন্তু অফিস থেকেই দেওয়া হবে। আমার বাবা মা তো ওনাদের টাকা দেয় এবং সবটা করবে, আপনি বরং আমাকে সব টাকা ক্যাশ হিসাবেই দিয়ে দেন। ঠিক আছে, তাই করব। তাহলে স্যার আমি আসি এখন। অন্যদিকে আকাশ বাসায় ফিরে জানিয়ে দেয় ও যাবে ওনাদের সাথে। 3 দিন পরে। ইরা, এই ইরা, কি হয়েছে আম্মু? তোকে একটা কথা বলার জন্য ডেকেছি। কি কথা বলো? আমরা তোর নানু বাড়িতে যাব, গ্রামে। তোমরা হঠাৎ গ্রামে কেন যাবে? তাছাড়া তোমরা দুজন গ্রামে গেলে আমি একা একা থাকবো কি করে এই বাসায়? তার উপর ব্যবসা দেখবে কে শুনি? আমরা 4-5 দিন থাকবো, ম্যানেজার এই কয়েকটা দিন দেখে নেবে সবটা। যা ভালো মনে করো। বিকালে তানু ইরাকে কল দিয়ে টাকা পাঠাতে বলে। আচমকা এতগুলো টাকা পাঠানোর কথা শুনে ইরা তো চমকে ওঠে। ওই এতগুলো টাকা কেন? আমরা ঘুরতে যাব দেশের বাইরে, এখন টিকিট কাটতে যাব, সেজন্য তোর টিকিটের টাকা পাঠিয়ে দে। কোনো কথাবার্তা নেই, হুট করেই? ঠিক আছে, টাকা পাঠাচ্ছি। টাকা পাঠিয়ে দিয়ে ভাবতে থাকে, কেননা একটা দিন দিয়ে তো ভালোই হলো, ওর বাবা মা তো গ্রামে যাবে, ততদিনে ইরাও ঘুরে আসুক বাইরে কোথাও থেকে।
তবে ইরার পরিবার সম্পর্কে তেমন কোনো আইডিয়া আপনাদের নেই। ইরার বাবা বিজনেসম্যান, 10 থেকে 15 কোটি টাকার মালিক উনি। ইরা ওদের একমাত্র মেয়ে। এইদিকে ওরা তো টিকিট করতে করতে অন্যদিকে। আকাশ, এই নে টাকা, আমাদের 3 জনের টিকিট করে নিয়ে আয়। এর জন্য কি আমাকে যেতে হবে? তাহলে কি আমি যাব? না, ঠিক আছে, যাচ্ছি আমি। টাকা নিয়ে টিকিট করতে আসে। তখনই দেখা হয় তানু আর তানিয়ার সাথে। ওরা দুজনেও দেখতে মাশাআল্লাহ আকাশকে দেখে। আপনি লাইনে না দাঁড়িয়ে সামনে কেন যাচ্ছেন? সবাইকে লাইনে দাঁড়াতে হবে এরকম কোনো কথা? তাছাড়া এটা তো মেয়েদের লাইন। আমি মেয়েদের লাইনে দাঁড়িয়ে কি করব বলুন? তাই বলে দুটো মেয়েকে এভাবে একা রেখে সামনে চলে যাবেন? তাহলে একজন কোলে আসুন, আরেকজন পিঠে বসেন। এরকম অসভ্যতামি করছেন কেন? এখানে তো আরও মেয়ে আছে, ওরা তো কোনো কথা বলছে না। তাহলে আপনারা দুজন এরকম ভাঙা রেকর্ডের মতন বড়বড় করে গান গাইছেন কেন? কি আমরা ভাঙা রেকর্ড? এর চেয়ে কম না। তা টিকিট কি কাটবেন নাকি এভাবে ঝগড়া করবেন? পরে তো টিকিট শেষ হলে আবার সহজে পাবেনও না। তনু, ওর সাথে এত কথা বলতে হবে না, তুই টিকিট কেটে নি তাড়াতাড়ি। টাকাগুলো দে। এরা যে যার মতো করে টিকিট কাটে। তবে ওরা 3 জনের টিকিট কাটে, আকাশও 3 জনের কাটে। একটা কথা বলুন তো, জি বলুন। আপনি 3 জন নিলেন, বন্ধুরা মিলে যাচ্ছেন? পরিবারে মিলে যাব ঘুরতে। এই বয়সে এসেও পরিবার নিয়ে ঘুরছেন? কি করব বলুন? আমাকে তো জোর করে নিয়ে যাচ্ছে, কিন্তু আপনারা তো দুজনে আরেকজনকে। ও আমাদের বান্ধবী। ঠিক আছে, ভালো থাকবেন। বের হয়ে চলে আসে অফিসে। অফিসে এসে সানির ফাইলটা হাতে নেয়। এখানে সব ডিটেলস আছে, তুমি যাবে, ওকে ধরবে, ওর থেকে কথা বের করার চেষ্টা করবে। যদি রাজি না হয় তাহলে কি মেরে ফেলবো? মেরে ফেলতে হবে না, তাহলে কি করব বলেন? ওকে বাংলাদেশে নিয়ে আসার ব্যবস্থা করবে। নয়তো ওর আন্ডারে এখানে কে কে আছে সবার নাম জানতে পারবে। ঠিক আছে, তাই হবে। তবে চেষ্টা করব সব ডিটেলস বের করার জন্য। যদি সেটা সম্ভব না হয় তাহলে ওকে উপরে পাঠিয়ে দেব। উপরে পাঠাতে হবে না, ও মারা গেলে তুমি তো ফেঁসে যাবে। আমি কি ছোট বাচ্চা নাকি যে বললেই ধরা পড়ে যাব? তাও তুমি একটু সাবধানে থাকিও। সেটা তো থাকবেই। তা আমাকে কি অফিসে আসতে হবে নাকি আমি একসাথে ঘোরাঘুরি শেষ করে তারপর আসবো? একসাথে কাজ শেষ করে আসিও, তবে আমাকে আপডেট কিন্তু জানাতে ভুলবে না। যদি আমি ভুলে যাই আপনি তো আর শান্তি দিবেন না। চলি স্যার তাহলে। ওখান থেকে চলে আসে বাসায়। অন্যদিকে ইরার কাছে ওর বান্ধবীগুলো আসে। কি রে, কিভাবে কি করলি? দোস্ত, 2 দিন পর টিকিট। তা তোর বাবা মা কখন বের হবে? বললো তো কালকে বের হবে। তাহলে তো তোর জন্য সুবিধা হবে। তা তো হবেই, কিন্তু আমি ভাবছি অন্য কিছু নিয়ে। কি নিয়ে? তোরা দুজন এত খুশি কেন? আরে দেশের বাইরে ঘুরতে যাব, একটু তো খুশি হবই বল। আমি তো অন্য কিছুর গন্ধ পাচ্ছি। ব্যাপারটা তোরা কি বলবি আমায়? আরে শোন, আজকে একটা হেভি মাল দেখেছি, ওকে দেখেই তো আমরা হেভি টাস্কি খেলাম। তোরা ছেলেদের মতো কি সব মাল বলছিস? আরে ছেলেটা দেখতে এতটাই জোশ ছিল যে ওকে দেখেই মাল বলে ফেলেছি। তোরা দুজন কখন কি বলে ফেলিস আমি নিজেও জানি না। তা একটা কথা বলতো, তোরা যে এই স্বভাবের, আল্লাহ জানে তোদের বর তোদের হাফ ছেলে না মনে করে বসে। কি করব বল, এরকম ছেলে দেখলে মাথা ঠিক থাকে বল? বাবাকে কত বলি একটা বিয়ে করিয়ে দিতে, কিন্তু কে শোনে কার কথা? ঠিক আছে, আমি আন্টিকে বলবো। তার লাগবে না। কেন কেন? আমি তো আমার স্বপ্নের মানুষটা পেয়ে গেছি। এত তাড়াতাড়ি পেয়ে গেলি কি করে? বাসা থেকে বের হওয়ার সময়েও তো বলেছিলি তোর কেউ নেই। কিন্তু ওই ছেলেকে তো ভালো লেগেছে। কোন ছেলে? জানো, ও কোনো ছেলের কথা বলছে? তা আমি কি জানি? আরে যার সাথে আজকে কথা হলো সেই ছেলেটার কথা বলছি। তুই ওই ছেলেকে কোথায় পাবি? ওই ছেলে কোন দেশে ঘুরতে যাবে সেটাই তো জানি না, তাছাড়া নামটাও জানি না। তাতে কি, ওই জায়গা থেকে ওই লোকটাকে ঘুষ খাইয়ে আমি জেনে নেব ও কোথায় থাকে। তোকে দেওয়ার জন্য বসে আছে। তোরা চুপ করবি? তোরা বস, আমি নাস্তা আনছি। তাড়াতাড়ি কর, ওর বক বক শুনতে শুনতে আমার খিদে লেগে গেছে। এবার ইরা নিচে এসে খাবার নিয়ে উপরে আসে।
ওরা খাওয়া শেষ করলে কিছুক্ষণ কথা বলার পরে চলে যায় ওরা। দুদিন পরে আকাশ ওর বাবা মাকে নিয়ে চলে আসে এয়ারপোর্টে। এইদিকে ইরা ওর বান্ধবীদের নিয়ে চলে আসে এয়ারপোর্টে, কিন্তু ওরা একই সময় একই প্লেনে ওদের সিট পড়ে। কিছুক্ষণ পরে ওরা যে যার সিটে বসে পড়ে, কিন্তু ইরা আর বান্ধবীগুলো জানে না আকাশ যে একই ফ্লাইটে যাচ্ছে, তেমনি আকাশও জানে না। কয়েক ঘন্টা পরে ওরা লন্ডনে এসে পৌঁছায়। এয়ারপোর্ট থেকে ইরা ওর বান্ধবীগুলো হোটেলে চলে যায়। অন্যদিকে আকাশ ওর খালার বাসায় আসতেই নীলাশা দরজা খুলে দেয়। দরজা খুলে দিয়ে ওর খালাকে জড়িয়ে ধরে, খালুকে সালাম দেয়, কিন্তু আকাশকে কিছু বলার তো দূরের কথা, একবার ফিরেও তাকালো না। এটা কি হলো? কই কি হলো? আমি যে এসেছি, আমার দিয়ে কেউ কি কোনো খোঁজ রেখেছো? ওই বেশি ভাব মারবি না, বুঝলি? তুই কি ভেবেছিস আমি কিছুই জানি না? তুই যে এখানে আসতে চাইলি না সে খবর কিন্তু আমি জানি। তা জানলে তো ভালো কথা, কিন্তু আমাদের কোনো কষ্ট হচ্ছে কি না সে খবর তো নিতে পারোনি। তুই তো ভালোই সুস্থ আছিস, তোর খবর দিয়ে আমি কি করব? ছেলেটা আসতে না আসতেই নীলাশা তুই ঝগড়া শুরু করে দিয়েছিস। তুমি আমার আপন মা হয়ে এ কথা বলতে পারলে? আমি তোর আপন মা বলেই এই কথাটা বলেছি। তা বোন আসতে কোনো অসুবিধা হয়নি তো? কোনো অসুবিধা হয়নি। আয় ফিরতে, তোরা ফ্রেশ হয়ে রেস্ট নে। নীলাশা তুই বরং আকাশকে ও রুমটা দেখিয়ে দে। ওই আমার ব্যাগগুলো নিয়ে রুমে আয়। আমাকে কি তোর চাকর মনে হয়? চাকর মনে করেছি বলেই তো ব্যাগ নিয়ে রুমে যেতে বললাম। খালা, তোমার ছেলেকে কিন্তু আমি এবার মেরে ফেলবো। আকাশ হচ্ছে এইসব। তুই কি ছোট নাকি? যা, তোর জিনিসপত্র নিয়ে তুই রুমে যা। রুমে যাচ্ছি। ওই তুই দাঁড়িয়ে আছিস কেন? রুমটা দেখিয়ে দে আমাকে। নীলাশা দাঁড়িয়ে আছিস কেন? ওই চল আমার সাথে। এদিকে 15 মিনিটে যে যার কাজ সেরে নিয়ে রেস্ট নিতে থাকে। এর মধ্যে সবাইকে নাস্তা দেওয়া হয়। নাস্তা খেয়ে সবাই এবার একটু ঘুমিয়ে নিচ্ছে। অন্যদিকে ইরাও সেম, ওরাও ঘুমিয়ে নিচ্ছে, কেননা সন্ধে হয়ে আসাতে ওরা আর বের হয়নি। রুমের মধ্যে ওরা গল্প করতে থাকে। রাতে খাবার খেয়ে সবাই যে যার মতো ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে আকাশ বের হয়ে চলে যায় সানিকে খোঁজার জন্য। সেজন্য ফাইল অনুযায়ী জায়গাগুলোতে চলে যায়। অন্যদিকে সকালে আকাশকে রুমে দেখতে না পেয়ে নীলাশার বাবা মা ওকে কথা শোনাতে থাকে। তখনই আকাশের বাবা মা চলে আসে। তুই ওকে বকা কেন দিচ্ছিস? বকা দেব না তো কি করব বল? গতকাল আকাশকে এত কথা শুনিয়েছে, যার জন্য আকাশ সকাল থেকে বাসায় নেই। কই কি হলো? কি বলছিস তুই? আমি ঠিকই বলছি, সবটা হয়েছে নীলাশার জন্য। আরে আমি তো কিছুই করিনি। আচ্ছা, আমি ওকে একটা কল দিয়ে দেখি। আকাশকে কল দেয়, কল রিসিভ করে কথা বলতে থাকে। কথা বলা শেষ হলে, আরে ও একটু আগে বেরিয়ে গেছে, বলেছে 1 ঘন্টার মধ্যে চলে আসবে। তাছাড়া ও তো রাস্তাঘাট সব চেনে, আসতে অসুবিধা হবে না। তুই শুধু শুধু নীলাশাকে বকা দিলি। খালা কত ভালো, আর আমার মা একদম পচা। এখন চল সবাই মিলে খাবার খেয়ে নেই। হ্যাঁ চল। এরা খাবার খেতে থাকে। অন্যদিকে আকাশ ওর কাজে লেগে পড়ে। এক এক করে লোকেদের জিজ্ঞেস করতে থাকে, এক এক করে প্রশ্ন করে। এতে মোটামুটি ভালো একটা ধারণা তো হয়ে এসেছে। একটু পরে ওর স্যারকে কল দিয়ে সবটা বলে দেয়। উনি সবটা শোনার পরে, তাহলে ওই ফাইল আরও কয়েকজনের নাম আছে, ওদেরও জিজ্ঞাসা করো। একসাথে এত লোক পাবো কোথায় বলেন? তাছাড়া আমি সে সকাল 8টায় বের হয়েছি, এখনো কিছু খাইনি। আমি তো তোমাকে খেতে মানা করিনি। আচ্ছা, আপডেট জানাবো আস্তে আস্তে। ঠিক আছে, তবে সাবধানে থাকবে, কেননা তুমি যাদের প্রশ্ন করেছ তা হয়তো এতক্ষণে বলেও দিয়েছে সানিকে। আচ্ছা, আমি তাহলে কেটে পড়ি, থাকলে আরো বিপদ এসে কাঁধে চেপে ধরবে। ঠিক আছে, তাই করো। ওখান থেকে ফিরতে থাকে। অন্যদিকে ওরা 3 বান্ধবী একসাথে ঘুরতে বের হয়। তখনই তানিয়া অন্যদিকে তাকাতে আকাশকে দেখতে পায়, কিন্তু আকাশ এতটাই জোরে হাঁটছিল যে চোখের পলকেই ওখান থেকে হারিয়ে যায়। আকাশকে দেখেই, পেয়েছি। কি পেয়েছিস? ওই ছেলেটাকে। কোন ছেলে? আরে যে ছেলে আমাদের সাথে টিকিট কাটছিল। ওই ছেলে এখানে আসবে কি করে? আমারও তো সেম প্রশ্ন। আমার মনে হয় ওর মাথায় ওই ছেলের মুখটা গেঁথে গেছে, সেই জন্য যেদিকে তাকায় শুধু ওই ছেলেকেই দেখতে পাচ্ছে। আরে আমি সত্যি বলছি, ওই ছেলেটা এখানেই ছিল। এখানেই যদি থাকে তাহলে গেল কোথায়?
ওটা তো ভাবনার বিষয়। এদিকে এরা তো নিজেদের মতো করে ভাবতে থাকে। অন্যদিকে সানির কাছে খবর চলে যায়। বস বস, আপনার খোঁজ করছিল একটা ছেলে এসে। কি বলছিস? কে সেই ছেলে? সেটা তো জানি না, তবে খবর তো পেয়েছি একটা ছেলে খোঁজ করছিল। তাহলে তোরা এভাবে খোঁজ নিয়ে দেখ কে সেই ছেলে। ঠিক আছে বস। আর শোন, যদি খোঁজ পাস তাহলে আমার সামনে ওকে নিয়ে আসবি। ওই ছেলেকে আমি নিজের চোখে দেখতে চাই। ঠিক আছে বস, হয়ে যাবে, আপনি কোনো চিন্তা করবেন না। ঠিক আছে, তাই যেন হয়। বাসায় ফিরতেই আকাশের মা বাবা ওকে অনেক কথাই শুনিয়ে দেয়। সবটা সহ্য করতে থাকে, কেননা পাশে তাকিয়ে দেখে নীলাশা মন খারাপ করে বসে আছে আগে থেকেই। সেজন্য বুঝতে পারে ও সকালে বাসায় না থাকাতে ওকে অনেক কথাই শুনিয়েছে সবাই। তুই এরপর থেকে বাইরে গেলে আমাদের বলে যাবি। কিন্তু মা, আমার কাজ আছে, সেজন্য বের হয়েছি। তোকে তো এখানে অনেক কষ্ট করে আনতে হয়েছে, আর তুই কিনা বলছিস তোর কাজ আছে। তা আমার কি কাজ থাকতে পারে না? তোর এখানে কি কাজ? দেশে থাকতে তো কখন বের হোস আর কখন আসিস তার তো কোনো কথাই নেই। এখানেও তোর কাজ আছে, সারাদিন ঘুরে বেড়ায়। এত বড় হয়েও আকাশ তুমি চাকরি না করে ঘুরে বেড়াও? আচ্ছা খালা, একটা কথা বলো। আমাদের যা সম্পত্তি আছে সবটার মালিক তো আমি। তাছাড়া যা কিছু আছে তা দিয়ে আমাদের তো দিন কেটে যাবে, সাথে আমার ছেলে মেয়ে তাদেরও তো দিন কেটে যাবে। কথাটা শুনে নীলাশা হাসতে থাকে। এতক্ষণ পরে মেয়েটা একটু হাসলো। এতই যখন ইচ্ছে তখন বিয়ে করে ফেললেই তো পারিস। বেকার ছেলেকে কোনো মেয়ে কি পছন্দ করবে? তাছাড়া বাবার যা কিছু তা দেখে তো মেয়ে কিছু বলবে না, কিন্তু বলবে তো আমার কি আছে। সত্যি, তুই তো অনেক বড় হয়ে গিয়েছিস। তুই কি ছোট নাকি? হয়েছে হয়েছে, তোরা এবার ঝগড়া থামা। আকাশ, তুই ফ্রেশ হয়ে আয়, আমি তোর জন্য খাবার দিচ্ছি। বিকালে তুই আর নীলাশা ঘুরে আসবি কোথাও থেকে। এটা তুমি কোনো কাজ করলে? তুমি আমি কি করলাম? ও যদি আমার সাথে বের হয় তাহলে কোনো মেয়ে কি আমাকে পছন্দ করবে? তোর যা চেহারা, কোনো গাধাও তোর দিকে তাকাবে না। আমার দিকে না তাকালেও তোর দিকে ঠিকই তাকাবে। এবার ওদের ঝগড়া শুরু হবে। তখনই দুজনকে দুই দিকে নিয়ে যায় ওদের মায়েরা। বিকেলে নীলাশা আকাশকে নিয়ে বের হয় সমুদ্রের দিকে। অন্যদিকে, দোস্ত, অনেক তো পার্কে ঘুরলাম, চল ওবারও সমুদ্র দেখে আসি। আসলেও সন্ধ্যের সময় সমুদ্র দেখার মজাটাই আলাদা একটা ব্যাপার। কিন্তু আশেপাশে কোনো সমুদ্র কি আছে? গুগল ম্যাপে দেখ। ওরা ম্যাপ চালু করে, পাশে একটা সমুদ্র দেখতে পায়। মোটামুটি 30 মিনিটের রাস্তা, সেজন্য একটা ট্যাক্সি নিয়ে নেয়। এইদিকে এরাও যেতে থাকে, আবার আকাশ নীলাশা ওরাও আসতে থাকে। এদিকে আকাশ ওখানে আসে, সাথে ইরাও বান্ধবীদের নিয়ে আসে। তখনও ইরা ওখানে আকাশকে দেখতে পায়, কিন্তু ওর সাথে একটা মেয়েকে দেখে কিছুটা খারাপ লাগে। তাও ওইদিকে তানু আর তানিয়াকে নিয়ে আসে। ওরা তো আকাশকে দেখে আরও জোরে হাঁটতে থাকে। তানু তানিয়া কিছু বলার আগে ইরা আকাশের দিকে হাত বাড়ায়। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। তা আপনার পা এত তাড়াতাড়ি ভালো হয়ে গেল যে এত দূরে চলে এসেছেন ঘুরতে? আসলে বান্ধবীরা হুট করে আসতে বললো, সেজন্য আমিও না করতে পারিনি। পা ভালো হতেই চলে এসেছি। তারা কোথায়? এই তো আমার পিছনেই আছে। ইরা সরে এসে ওদের সামনে আনে। তানিয়া তানু তো আকাশকে দেখে অনেক খুশি হয়ে যায়। এদিকে ওরা কথাও বলতে শুরু করে। ইরা তো ওদের কথা শুনে মনে হচ্ছে ওরা অনেক আগে থেকেই চিনে একে অপরকে। তখন জিজ্ঞেস করে, তোরা কি চিনিস? আরে, টিকিট করার সময় ওনার সাথেই তো কথা হয়েছে। তোরা কি কখনো ঠিক হবি না? কেন, কি করলাম? এটাই তো ওই ছেলে যে কিনা আমাকে বাঁচিয়েছে। কি বললি তুই? ঠিকই বলেছি, সেজন্য ওকে ভাইয়ের নজরে দেখবি। ভয়ে গেছে আমার ভাইয়ের নজরে দেখতে। কি ব্যাপার, আপনারা কি নিয়ে এত ফুসুর ফুসুর করছেন? ওরা বলতে চেয়েছে আপনার সাথে ওই মেয়েটিকে দেখে তো এখানকারই মেয়ে মনে হচ্ছে। ও তো আমার খালাতো বোন। গতকাল সন্ধ্যায় আমি এখানে আসছি, সেজন্য ওর সাথে বের হলাম। এখানে দাঁড়িয়ে কথা বলার চেয়ে চলুন আমরা কোথাও বসে কথা বলি। ঠিক আছে, চলুন তাহলে। ওরা কফি খেতে খেতে কথা বলতে থাকে। সাথে সবার কিভাবে আলাপ হয় তা সবাই জানতে পারে এক এক করে। যেহেতু আপনারা গল্পের প্রথম থেকে পড়তেছেন, তাই আপনারাও তো জানেন ওই সবটা। সেজন্য নতুন করে বলার কোনো প্রয়োজন নেই। অনেকের সময়ে আড্ডা দেওয়ার পরে। আচ্ছা, আমরা তাহলে কাল সবাই মিলে একসাথে আড্ডা দিব। কি বলেন? আমি একা একটা ছেলে,
এতগুলো মেয়ের পাশে হাঁটলে সবাই তো ভেবে নিবে আমি একাই 4টা বিয়ে করে ফেলেছি। 4টা করতে হবে না, আমাকে কল করলেই হবে, মানে একটা আর কি। সেজন্য আপনার নাম্বারটা দিন যেন যোগাযোগ করতে পারি। কিন্তু আপনারা এই দেশে সিম পেলেন কি করে? হোটেল থেকে 3টা সিম দেওয়া হয়েছে। যতদিন থাকবো এগুলো ইউজ করব, আবার যাওয়ার সময় এগুলো ফেরত দিয়ে যাব। ঠিক আছে, নিন নাম্বার। নাম্বার দেওয়ার পরে আরও কিছুক্ষণ আড্ডা দিতে থাকে। তখন আকাশ খেয়াল করে সানির লোকরা কাকে যেন খুঁজতেছে। তখনই আকাশের বুঝতে বাকি রইল না যে এরাই সানির লোক। সেই জন্য ওদের 4জনকে একটু সাইডে যেতে বলে। কি রে ভাইয়া, তুই এখানে কেন? কার সাথে কথা বলছিস? এখানে তো কেউই নেই, সাইডে কেন যাব? যা বলছি তা কর। তবে একটা কথা, আমার যা কিছুই হয়ে যাক না কেন, তোমরা কিন্তু কোনোভাবেই আমার কাছে আসবে না। এক কথায় তোমরা যে আমাকে চিনো তা কোনোভাবেই বলা যাবে না। কিন্তু কি হয়েছে বলবেন তো? ওরা কারা? আপনাকে কেন খুঁজছে? এখন বলার সময় নেই। কথাটা বলে ওদের কফি শপে রেখে ওখান থেকে বের হয়। কেননা এখানে যদি ভেতরে থাকে আর ওই ছেলেগুলো আকাশের সাথে মেয়েগুলোকে দেখে তাহলে মেয়েগুলোর জন্য ঝামেলা হবে। সেই জন্য বের হয়। বের হতেই ওই তো শালা ওই দিকে গেছে। এই বলে ওরা আকাশের দিকে ছুটে যায়। ওদের সমুদ্র একটু কাছে নিয়ে আসে। ওই দাঁড়া। আরে আমি তো তোদের এখানে এনেছি কিছু কথা বলার জন্য। কি কথা বল? আগে আমার একটা প্রশ্নের উত্তর দে। কি প্রশ্ন? আগে তোকে সাইজ করি, তারপর আমি তোর ব্যবস্থা করছি। বুঝতে পেরেছি, আগে তোদের সাইজ করতে হবে, বাকিটা পরে আমি তোদের থেকেই জেনে নেব। ওই তাই নাকি? আগে তাহলে তোকে দেখতে হবে। এই বলে ওরা আকাশকে মারতে আসে তখনই পেছন থেকে। তখনই ওখানে ইরা আর বাকিরা চলে আসে। কেননা ওরা দেখছিল এই ছেলেগুলোর হাতে বন্দুক আর চাকু ছিল। সেই জন্য ওরা ভয়ে আসে এখানে। ভাইয়া, এরা কারা? তোদের না বলছি এখানে না আসার জন্য? ওদের হাতে এইগুলো দেখে আমরা ভয়ে চলে আসি। এসেছিস যখন তখন একটু সাইডে যা, তোদের সাথে আমি বোঝাপড়া করে নি। ওই তাই নাকি? তুই আমাদের মারবি? ওই দেখছিস কি? সবটা দেখে আকাশ ঘাবড়ে যায়। কেননা এরা 5জন, 2জনের হাতে বন্দুক আর 3জনের হাতে চাকু। যদি ওদের মধ্যে একজন নীলাশা, ইরা, তানু আর তানিয়ার উপরে অ্যাটাক করে তখন ওদের বাঁচানো মুশকিল হয়ে যাবে। দেখো, তোমাদের কাজ আমার সাথে, সেজন্য আমার দিকেই যাই। চল তাহলে। ভাইয়া, আমরাও আসি। এই কথা শুনে আকাশের রাগ এতটা বেড়ে যায়, রেগে এসে নীলাক্ষাকে একটা থাপ্পড় দেয়। সাথে চোখ রাঙিয়ে ওখান থেকে সরে যাওয়ার জন্য বলে। এমন চোখ রাঙানো দেখে ওরা ভয় পেয়ে অনেকটা দূরে সরে যায়। এবার আকাশও সুযোগ পায়। সে সুযোগ ওদের একজনের হাত থেকে পিস্তলটা টান দিয়ে নিয়ে আসে। অন্য যার হাতে পিস্তল আছে তাকে মেরে ফেলে। পরিস্থিতি বুঝে বাকি 3জন এবার ছুটে যায় নীলাশা আর ওদের দিকে। সেজন্য দেরি না করে ওদের 3জনকে গুলি করে। তবে তাদের শরীরে যদি একটা গুলিও মিস হতো তাহলে যতগুলো গুলি মিস হতো ওই 4টা মেয়ের থেকে ঠিক ততজনের শরীরে গুলি লাগতো। ওরা তো চোখের সামনে এই গুলি দেখে অনেক ভয় পায়। এইদিকে সানি কোথায়? নাকি তাকে আমি এখানে মেরে ফেলবো? বলছি। এই বলে লোকটা ঠিকানা বলতে ওকেও মেরে ফেলে। ওকে মেরে এবার নীলাশার কাছে আসে। তুই আমাকে মারলি কেন? এখানে তুই আমার ফুফাতো বোন, সেজন্য তোকে মেরেছি। তাছাড়া ওদের তো মারা ঠিক হবে না। কিন্তু তুই মারলি কেন সেটা তো বলবি। তোমরা কি অন্ধ ছিলে? কতবার বলেছি আমার পেছনে না আসার জন্য, তাও কেন এলে? আসলে নীলাশার কোনো দোষ ছিল না। আপনি বের হওয়ার পরেই আমি খেয়াল করি ওরা 5জন আপনাকে ফলো করেছে, তাও গুলি আর চাকু নিয়ে। সেজন্য আপনার কথা চিন্তা করে আমি ওদের নিয়ে বের হয়ে আসি। সেজন্য নীলাশাও বারণ করেনি। এখন তো দেখলে কতটা ভয়ঙ্কর ছিল। আপনারা যদি ওই লোকগুলোর আশেপাশে থাকতেন তাহলে 4জনকে মেরে ফেলতো ওরা। সেজন্য আমি আসতে বারণ করেছি। কিন্তু এত ভয়ঙ্কর লোকদের আপনি একা কিভাবে কি করলেন কিছুই তো বুঝে উঠতে পারলাম না। এখন কোনো কিছু বুঝতে হবে না, চলুন আপনাদের হোটেলে পৌঁছে দিয়ে আমি নীলাশাকে নিয়ে বাড়িতে যাব। তবে একটা কথা, কাল কিন্তু কোনোভাবেই হোটেল থেকে বের হবেন না। কি বলেন? আমরা তো ঘুরতে এসেছি। সেটাই তো, যদি একদিন ঘুরতে না বের হই তাহলে অনেক ক্ষতি হয়ে যাবে। ওটাই তো দেখছি। দেখ, উনি যখন বলেছে তখন কোনো একটা ব্যাপার তো আছে এখানে। অলরেডি এই লোকগুলো ওদের বসকে আপনাদের সবার ছবি পাঠিয়ে দিয়েছি, শুধু নীলাশাকেই ছবিতে বোঝা যাচ্ছে না।
কিন্তু আপনাদের ঠিকই বোঝা যাচ্ছে। সেই জন্য ওরা যদি রাস্তায় পায় তাহলে পেট কেটে 2 ভাগ করে নদীতে ভাসিয়ে দিবে। প্লিজ এতটা ভয় দেখাবেন না। ঠিক আছে, কাল তাহলে বের হব না, কিন্তু পরের দিন কি বের হব? সে আমি বলে দেব। এখন নামুন। নামবো কেন? আপনাদের হোটেলে চলে এসেছি, যা বলছি তাই করবেন। যদি কিছুক্ষণ আগের মতন বেশি মাতব্বরি করেন তাহলে 3 জনই মারা পড়বেন, কথাটা মনে রাখবেন। এই না না, মনে থাকবে। ওরা হোটেলের ভেতরে চলে যায়। এইদিকে আকাশ নীলাশাকে নিয়ে বাসায় আসে। বাসায় ঢোকার আগে একটু আগে কী হয়েছে তা বাসার কেউ জানে না তো? ঠিক আছে, জানবে না, কিন্তু ওরা কারা ছিল? তোকে কেন মারছে ওরা? সে চিন্তা আমার উপর ছেড়ে দিন। বলবি না? এটা সোজা বলে দিলেই তো পারিস। এই তো বুঝে গিয়েছিস। ওরা বাসায় এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে যে যার রুমে চলে আসে। রুমে এসে আকাশ ওর স্যারকে কল দেয়। এখন বলো, কিছু জানতে পেরেছ? সকালে ওর ব্যাপারে জানার জন্য আমি খোঁজ নিচ্ছি। ব্যাপারটা ও জেনে গেছে, সেজন্য সন্ধ্যার পরেই আমার উপর অ্যাটাক করে। তা তোমার কোনো ক্ষতি হয়নি তো? আমি ঠিক আছি, তবে ওদের মেরে ফেলতে হয়েছে। কিন্তু সানি কোথায় থাকে? সে তথ্য তুমি বের করবে কি করে? সেটা আমি বের করে ফেলেছি। ও তাই নাকি? তাই কাল আমি বের হব, ওর উপরে অ্যাটাক করবে, সেজন্য আমার কিছু লোক লাগবে। ওখানে আমাদের কিছু লোক আছে, আমি ওদের কল করে বলে দিচ্ছি। ওরা তোমাকে 20 মিনিটের মধ্যে কল দেবে। তারপর তুমি কিভাবে কি করবে তা ওদের বলবে, আর তোমার কি কি লাগবে তাও ওদের বলবে। ওরা সবটা নিয়ে আসবে তোমার জন্য। ঠিক আছে, কিন্তু সানিকে জীবিত না মৃত হলেও চলবে? ওকে, জীবিত না হলেই চলবে, তবে মারার আগে একটা তথ্য তুমি জেনে নিও। কি তথ্য? এরপর স্যার ওকে একটা তথ্য বলে। তথ্য শুনে আকাশ নিজে অবাক হয়ে যায়, কেননা এরকম একটা গুরুত্বপূর্ণ তথ্য ওর কাছে আছে সেজন্য। চিন্তা করবেন না, আমি তথ্য জেনে নিয়ে এসে ওই কাজটা করব। আমাকেও জানিয়ে দিও, তাহলে তুমি আসার আগে আমি ওইসব ব্যবস্থা করে নিব। ঠিক আছে স্যার, তাই হবে। আমি তাহলে ওদের বলবো তোমার সাথে কথা বলার জন্য। ঠিক আছে। এইদিকে সব লোকেদের কল দিয়ে বলতে থাকে, সবাইকে আকাশের সাথে যোগাযোগ করার জন্য নাম্বার দিয়ে দেয়। রাত 12টা সবার সাথে আকাশ কথা বলতে থাকে। কিভাবে কি করবে, কি কি লাগবে, এই সব বিষয়ে সবটা বলে দেয়। সবটা শোনার পরে স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, আমি আপনার বলা জিনিসগুলো আজ রাতের মধ্যে নিয়ে আসবো। আমরা কিন্তু বিকালে যাব, সেই জন্য এত রাতে কিছুই করতে হবে না, সকালে সবটা ব্যবস্থা করলেই হবে। জি স্যার, তাই করব। তাহলে সবাই ঘুমান। পরের দিন সকালে সানির কাছে খবর আসে, ওর লোকেরা যে মারা যায় সে খবরটা আসে। তা শোনার পরে ওরা মারা গেল কি করে? তোমরা লোকজন লাগিয়ে দাও। অন্যদিকে দুপুরবেলায় খাবার খেয়ে আকাশ বের হবে তখন। কিরে, কোথায় যাচ্ছিস তুই? কাজ আছে আমার। কিন্তু তুই তো বলেছিলি তুই বাসার বাইরে যাবি না। বলছি, কিন্তু আমি যে যাব না সেটা তো বলিনি। তাছাড়া আমি বের হলাম, তুই সাবধানে থাকিস। আর হ্যাঁ, একটা কথা বলতে ভুলে গেছি, আমার কিন্তু পৌঁছাতে রাত হয়ে যাবে। ঠিক আছে, তাই হবে, আমি বাকিদের বলে দিব। কিন্তু তুই যাবি কোথায়? তা নিয়ে এখন তোকে ভাবতে হবে না, গেলাম আমি। এই বলে বের তো হয়ে আসে। এদিকে বিকালে আরো 4 জন আসে। তারপর ওরা একটা পোশাক দেয়, যে পোশাকটা পরে নেয়। আমি যা যা বলছি সবটা নিয়ে আসা হয়েছে তো? আমি হিসাব করে সবটা নিয়ে এসেছি, কিন্তু বুলেট অনেক বেশি এনেছি। তা নিয়ে সমস্যা নেই, তবে সবাই সাবধানে থাকবে। ওরা কতজন আছে আমি ঠিক জানি না, তবে সবাই এই ছবিটা দেখো ভালো করে। এটা হচ্ছে সানি, ওকে যে কোনোভাবে জীবিত লাগবে, কেননা ওর কাছে একটা সিক্রেট আছে যা আমাকে জানতে হবে। ঠিক আছে স্যার, কিন্তু স্যার এখন কি করব? আমার সাথে আসো, 2 জন ওই দিকে যাও, 2 জন এই দিকে যাও। কিন্তু স্যার আপনি? আমি একাই সামনের দিক দিয়ে যাব। কিন্তু এতে তো অনেক সমস্যা। স্যার, আমি আপনার সাথে আসি। বললাম তো তোমাদের সেভ করাটা বেশি জরুরি। আচ্ছা, এবার সামনে আগাই আমরা। ঠিক আছে স্যার। একটু পরে ওরা সামনে এগোতে থাকে। সামনে যাকেই পাচ্ছে তাকেই মারতে থাকে, একে একে মারতে থাকে আর সামনের দিকে এগোতে থাকে। একটু পরে ও, বাইরে কিসের আওয়াজ? এবার শুরু হয় যুদ্ধ। একে একে লোক মারা যেতে থাকে, কিন্তু তাও যেন লোকই শেষ হচ্ছে না। স্যার, এত লোক, সানিকে কখন খুঁজে পাবো? আগে ভালো করে ওদের মারতে থাকো, সানিকে তো পাবোই ভেতরে। জি স্যার, দেখতেছি। টানা 30 মিনিট ধরে যুদ্ধ করার পরে ওরা সানির সামনে এসে দাঁড়ায়। সানি তো আকাশকে দেখে চিনতে পারে। কিরে, তুই এখানে? আরে
তুই আমাকে মনে রেখেছিস? তোর জন্য আমি বাংলাদেশ ছেড়ে এই দেশে এসেছি, আর তুই এখানে আমার পিছনে পিছনে চলে এসেছিস। তুই কি আমার পিছন ছাড়বি না? দেখ, তোর কাছে আমরা বেশি চাই না, শুধু একটা কথা জানার ছিল। কি কথা? আমাদের দেশে তুই কিছু বোমা লুকিয়ে রেখেছিস, সেগুলো কোথায় কোথায় আছে তা আমাকে বলে দে, আমি তোকে জানে ছেড়ে দেবো। সত্যি বলছিস তো? সত্যি বলছি। সানি লোকেশন বলতে থাকে। সেই লোকেশন আকাশ ওর স্যারকে বলে দেয়। আকাশ, আমি বোমাগুলো খুঁজে বের করার চেষ্টা করতেছি, ততক্ষণে তুমি একটা কাজ করো, সানিকে আদির হাতে তুলে দাও। আমি বোমাগুলো পাওয়ার পরে তারপর দেখি কি করা যায়। তুমি সানিকে এখান থেকে নিয়ে যাও। তুই না বললি আমাকে ছেড়ে দিবি? আচ্ছা, তাড়াতাড়ি করো, এখান থেকে আমাদের বের হতে হবে, কেন না পুলিশ চলে আসলে তো আমাদের ঝামেলায় পড়তে হবে। সেটাই তো, কিন্তু আচ্ছা তোমরা যাও, আমি প্রমাণগুলো নষ্ট করে দেই। কিন্তু এত সময় পাবেন কি করে? আমি করে নিব সবটা, তোমরা সানিকে নিয়ে যাও। ঠিক আছে স্যার। আদি আর বাকি অফিসার সানিকে নিয়ে চলে যায়। এইদিকে আকাশ প্রমাণগুলো নষ্ট করতে থাকে, একে একে সব সিসিটিভি নষ্ট করতে থাকে, তার সাথে হার্ড ডিস্কগুলো ওখানেই পুড়িয়ে দেয়। আমার কাজ তো শেষ, এবার মনে মনে কেটে পড়ি। এইদিকে আকাশের হাত কেটে যায় প্রমাণ নষ্ট করার সময়, সেজন্য হাত থেকে রক্ত পড়তে থাকে। এরপর হসপিটালে এসে হাতের রক্ত বন্ধ করে, হাত ড্রেসিং করে নেয়। রাত 10টায় আকাশ বাসায় ফেরে। কিরে, এত রাত করে ফিরছিস আর তোর হাতে ব্যান্ডেজ কেন? কিছু না আম্মু, হাতটা একটু কেটে গেছে। কেটে গেল মানে? কি করে কাটলো? এত প্রশ্ন কেন করো বলো তো? বললাম তো তেমন কিচ্ছু হয়নি, 4-5 দিনের ভেতরে ক্ষত শুকিয়ে যাবে। তা আমরা এখানে আর কতদিন আছি? এই তো আরো 2-3 দিন আছি। আচ্ছা, আমি রুমে গেলাম। এদিকে রুমে এসে ঘুমিয়ে পড়ে। অন্যদিকে পুলিশের লোকেরা ওখানে এসেও কোনো তথ্য পায়নি, সব তথ্য নষ্ট করে রাখা হয়েছে। সকালবেলায় নাস্তা করে নেয়। কিছুক্ষণ পরে, আচ্ছা খালা, একটা কথা বলবো কি? কি কথা বল? আমিও তোমাদের সাথে বাংলাদেশে যেতে চাই অনেকটা দিনের জন্য। এটা তো আরো খুশির কথা, তো যতদিন ইচ্ছে ততদিন থাকতে পারিস, কোনো অসুবিধা নেই। কোনো ব্যাপার নেই আম্মু, লাস্ট কবে দেশে গিয়েছি তা তো জানি না, সেজন্য একটু তো ঘুরে আসতেই পারি। দুপুরের পরে ইরা আকাশকে কল দিয়ে পরিস্থিতি জিজ্ঞেস করতে থাকে, সবটা হয়েছে কি না। আকাশও বলে দেয়। সবটা শুনে ওরা তো ভয় থেকে বাঁচলো, কেননা সারাক্ষণ ওরা ভয়ে ছিল। কিছুক্ষণ পরে, তাহলে চলুন আমরা বিকেলে দেখা করি আলাদাভাবে, মানে শুধু আপনি আর আমি। আমি তো একা আসতে পারবো, এটা নিয়ে সমস্যা নেই, কিন্তু আপনি কি করে একা বের হবেন? সেটাই তো বুঝছি না। তবে একটা কাজ করা যায়, ওদের নিয়ে বের হব, কিন্তু ওদের থেকে বলে আমি আর আপনি একটু আলাদাভাবে বের হব। বেশি গুরুত্বপূর্ণ কথা ছিল কি আমার সাথে? অনেকটা সেরকমই। ঠিক আছে, সন্ধ্যায় তাহলে দেখা করব। ঠিক আছে, তাই হবে। বিকালের পরে ইরা ওর বান্ধবীদের নিয়ে বের হয়। অন্যদিকে আকাশও একা একা বের হয়। যদিও নীলাশা আসতে চেয়েছে, কিন্তু ওকে ইচ্ছে করে আর আনা হয়নি। কিছুক্ষণ পরে ওরা সবাই একত্রিত হয়। তা এখন ঠিক আছে তো পরিস্থিতি? এখন আর কোনো ভয় নেই। চলুন আমরা ওই দিকটায় বসি। তা আপনার বান্ধবীগুলো? ওরা খাবার খাচ্ছে, ওরা খাবার খেতে খেতে মোটামুটি 30 মিনিট লাগিয়ে দেবে, ততক্ষণ কথা বলা যাবে। কিন্তু আপনি নিজেই তো খেতে পারতেন। আসলে আমি আপনার সাথে খাবার খাবো বলে ওদের সাথে আর খাইনি, ভেবেছিলাম আপনার সাথে কথা বলবো আর সেই ফাঁকে দুজনে খাবো। ব্যাপারটা কি বলুন তো? ব্যাপার তেমন কোনো গুরুতর নয়। আচ্ছা, চলুন তাহলে। এরপর ওরা রাস্তার ধারে থাকা খাবারের স্টল থেকে খাবার নিতে থাকে। খাবার খেতে খেতে কথা বলতে থাকে। কথা শুরু করার আগে আকাশের ফোনে কল আসে। একটু অপেক্ষা করুন, আমি কথা বলে আসছি। ঠিক আছে। একটু দূরে এসে কথা বলতে থাকে। 2 মিনিট পরে, তাহলে সব বোমা পাওয়া গেছে? সব বোমা পেয়েছি আমরা। এবার সানিকে ওই দেশের পুলিশের হাতে তুলে দাও। আচ্ছা, আমি ওদিকে বলে দেব। একটা কাজ করো, কল অ্যাড করে ওকেও কল দাও। কল অ্যাড করে কল দেয়। তারপর স্যার আদিকে কিছু কথা বলে। আদি আকাশ দুজনেই শুনতে পায় তখনই। স্যার, সানি কিন্তু এই গল্পের মূল ভিলেন না। সানির উপরে আরও 2 জন আছে বস, যারা বাংলাদেশে আসবে, তাও 2 মাস পরে। এরপর ওখানে বোমা রেখে জায়গায় জায়গায় ধ্বংস করার চেষ্টা করবে। আমাকে সবটা সানি বলেছে, কেননা ওর উপরে যারা আছে তারা যদি ওর সাথে কন্ট্যাক্ট বা খোঁজ না পায়, তাহলে ওরা বাংলাদেশে একটা দল গঠন করবে আর ওদের মাধ্যমে সব রকম কাজ করাবে। বুঝলাম না, বাংলাদেশ এদের কি ক্ষতি করেছে? ওরা এরকম কেন করতেছে?
ভাবলাম সানিকে ধরার পর পুরো মামলা শেষ। এখন তো নতুন করে ঝামেলা শুরু হলো। তা ওই দুজন ব্যক্তির নাম ঠিকানা কিছু কি বলেছে? ওই দুইজনকে সানি এখনও দেখেনি এবং কি নামটাও জানে না। ওরা নাকি সানির সাথে ওর আস্তানায় এসে দেখা করে যেত, কিন্তু ওদের ফোনে কখনো যোগাযোগ হতো না, নাই ওরা চেহারা কাউকে দেখাতো। আকাশ, তুমি তাহলে সানির সাথে আলাদাভাবে কথা বলে কিছু বের করতে পারো কি না দেখিও। ঠিক আছে স্যার। কথা শেষ করে ইরার কাছে আসে। এসে দেখে ইরা ভিড় করে কি যেন বলছে। কথা কি শেষ হয়েছে? তা কোন ছেলের সাথে কথা বললে? আপনি কি করে জানেন ছেলে ছিল? এটা মেয়েরা বুঝতে পারে। বাহ, এরকম ট্যালেন্টও মেয়েদেরও আছে, জানা ছিল না। সেসব কথা বাদ দি। এখন আমাকে এটা বলুন, বাংলাদেশের কোন জায়গায় থাকেন আর পরিবারে কে কে আছে? পরিবারে আমি, বাবা, মা আছি, মোট 3 জন। বাবার বিজনেস আছে আর মার সংসার চালায়। আর আপনি কি করেন? আপাতত বেকার আমি, বাবার বিজনেসে টুকটাক সাহায্য করি। তা তো বুঝলাম, তা ঠিকানা তো বলুন। ঠিকানা বলতে থাকে। ঠিকানা শোনার পরে ইরা একটু অবাক হয়। এই ঠিকানা তো আমার থেকে মাত্র 20 মিনিটের রাস্তা। তা আপনি কোথায় থাকেন? এবার ইরাও ওর ঠিকানা বলে। ঠিকানা শোনার পরে তাহলে আপনার বাবাও তো মনে হয় কোনো বিজনেসম্যান। অত বড় না, যত বড় আপনার বাবা। আপনি কি করে বুঝলেন? এমন একটা ঠিকানা বললেন যে ঠিকানায় মধ্যবিত্ত তো দূরের কথা, আমরাও থাকার কথা চিন্তা করি না। ও আচ্ছা, তাই বলুন। তা আপনার কোনো পছন্দের কেউ আছে? যদিও এতটা ব্যক্তিগত প্রশ্ন করাটা ঠিক হয়নি। আসলে ওই রকমভাবে কাউকেই পাইনি। কি বলেন, কোনো শারীরিক সমস্যা নেই? জিএফ এর সাথে শারীরিক সম্পর্ক মানে কি? অনেক কিছুই আছে। কি বলেন? আমি তো আগে জানতাম না। তাহলে শুনুন। ইরা আকাশকে কিছু কথা বলে। সবটা কথা শুনে আকাশ তো একটু বেশি অবাক হয়। সবটা বলে এবার ইরা লজ্জায় চুপচাপ হয়ে যায়। বিশ্বাস করুন, আপনি যা ভাবছেন মোটেও তেমন কিছুই না। আসলে আমি তো এখন বেকার অবস্থায় কয়টা মেয়ে আছে যে তার বয়ফ্রেন্ডের পাশে থাকে। ভালো কথা মনে করিয়ে দিলেন। তা বেকার না থেকে আপনার বাবার ব্যবসায় তো সাহায্য করতে পারেন। এটা কি কোনো পরিচয় হবে আমার? দেখুন, আপনার বাবাকে তো আমি দেখিনি, তবে ওনার বয়স 55+ হবেই। ওনার সাথে অফিসে কাজকর্ম শিখে নিলেই তো পারেন। একটা সময় তো আপনাকে পুরো অফিসটা দেখাশোনা করতে হবে। অফিসে যাই, তবে মাঝে মাঝে। কিন্তু আপনি আমাকে নিয়ে এত ভাবছেন কেন? আরে এমনিতে। আমি কিন্তু এটা বুঝি নাই। ও তাই নাকি? তা কি বুঝলেন? যখন সময় হবে আপনাকে জানিয়ে দেব। এখন বললে সমস্যা কি? একটু আগেই যে ইতিহাস বললেন আর ভূগোলের মতন আকৃতির উদাহরণ দিলেন, এখন আমি যদি বাকিটা বলি তাহলে তো লজ্জা এখানেই অজ্ঞান হয়ে যাবেন। থাক আর বলতে হবে না। তাহলে এবার ওদের কাছে যান, নয়তো ওরা টেনশন করবে। আচ্ছা, এখানে আর কতদিন থাকবেন? আমি কাল আর পরের দিন আছি। বাবা মা কালকেই ফিরে যাবে। আমি নীলাশাকে নিয়ে পরের দিন বা আরও একটা দিন থাকতে পারবো। নীলাশা কি আপনার শুধু খালাতো বোন, নাকি বোনের বাইরেও স্পেশাল কিছু আছে? আরে না, ও আমার বোনের মতন, এর বেশি কিছুই না। আসলে ও বাংলাদেশে খুব কম যায়। আমি কখনো এখানে আসলে আমার সাথে যায়। এরপর ওর বাবা মা যখন আমাদের দেশে আসে তখন ওনাদের সাথে আবার ফিরে আসে। ও আচ্ছা, একটা কথা বলার ছিল। কি কথা? বলছিলাম কি, আমরা 5 জন কি একসাথে যেতে পারি না? আচ্ছা, আমি কালকে জানাবো। তাছাড়া আমার এখানে একটু কাজ আছে, আমি কাজ শেষ করে বেরোতে পারবো। সমস্যা নেই, তুমি যেদিন বলবে সেদিন আমরা যেতে পারবো। সরি, তুমি করে বলে ফেলেছি। সমস্যা নেই, তুমি করে বলতে পারেন। আচ্ছা, তাহলে জানাবেন আমাকে, আমি অপেক্ষায় থাকবো। আমি তাহলে এখন যাই। তা তুমিও চলো আমাদের সাথে। আমি মেয়ের থেকে একটু দূরেই থাকি, আবার তুমি যেটা ভাবছো সেটা কিন্তু না। আমি কিছু ভাবিনি এবার। চলি তাহলে। ওখান থেকে আকাশ চলে আসে আদির কাছে। আদি সানির সাথে বসে আছে। তখন ওখানে আকাশও আসে। স্যার, ও তো দুজনের নাম বলেনি। কি রে, নাম কি বলবি নাকি আমি তোকে? আমি একটা সূত্র বলবো, ওদের নাম। কি সত্য, তাড়াতাড়ি বল। তো হলো ওদের নাম আর ছবি দেওয়ার পরে আমাকে ছেড়ে দিতে হবে। তা তো দিবই। সানি ওদের দুজনের নাম আর ছবি আকাশকে দেখায়। ছবি আর নাম দেখে এদের তো এই দেশে মনে হচ্ছে না। ঠিক ধরেছ, এদের মধ্যে একজন আমার দেশের, আরেকজন আমি ঠিক চিনি না। হয়তো আমার দেশেরটাকে ধরলে বাকিটার সন্ধান পাবো। তবে একটা কথা। আবার কি কথা? ওদের দুজনের পরে আর কেউ আছে কিনা সেটা তো জানি না, এইটাই ওরা বলতে পারবে। বুঝলাম না, তোরা এমন কেন? তোদের বসের কোনো শেষ নেই।
তোরা আসলে কি চাস বলতো? প্রথমত চেয়েছি টাকা, কিন্তু আমাদের তো কোনো টাকা আসতো না, সেই জন্য আমি এই পথ নেমেছি। এখন আমার কাছে লক্ষ লক্ষ টাকা আছে। কিন্তু তুই এই দেশে কিভাবে আসলি? এখানে আমি মাঝে মাঝে আসতাম, আমার কোনো অসুবিধা হয় না আসতে। ও আচ্ছা, তাই বল। আমি ওকে তাহলে নিয়ে যা। আমাকে তো বলেছিলি ছেড়ে দিবি। ওকে ছেড়ে দিলে তুই যে নতুন করে আবার কোনো গ্যাং তৈরি করবি না, তার কি কোনো গ্যারান্টি আছে বল? তোরা আমাকে ধোঁকা দিলি। তুই যদি শত শত মানুষকে ধোঁকা দিতে পারিস তাহলে আমি কেন পারবো না? তাছাড়া আদি, ওনাকে তোমার হেফাজতে রাখো বা পুলিশের হাতে তুলে দাও। ঠিক আছে স্যার, আমি দেখি কি করা যায়। আমি তাহলে স্যারকে সবটা বলে দিই। জি স্যার, তাই করুন। আমি কাল বাদে পরের দিন চলে যাব দেশে। এরপর হয়তো আমার আর দেখা হবে না, সেজন্য নিজের খেয়াল রাখিও। আপনিও নিজের খেয়াল রাখবেন। চলি তাহলে। জি স্যার, আসুন। 1 ঘন্টা পরে স্যার কল করে, কল দিয়ে সানির ব্যাপারে সবটা জিজ্ঞেস করতে থাকে। সবটা বলার পরে তাহলে বলো ওই লোকটার নাম? আকাশ নাম বলে। নাম শুনে তো অনেক বেশি অবাক হয়, কেননা উনি বাংলাদেশের অনেক বড় পোস্টে আছে। উপযুক্ত প্রমাণ ছাড়া ওনাকে কোনোভাবে গ্রেপ্তার করা যাবে না। কিন্তু সানের কথা শুনে আমরা অ্যাকশনে যেতেও তো পারবো না। একটা কাজ করুন, লোক লাগিয়ে দিন, ওর তথ্য জোগাড় করবে। ঠিক আছে, আমি তাই করতেছি। ঠিক আছে, রাখি তাহলে। এই দিকের কাজ শেষ করে রাতে বাসায় ফিরে ততক্ষণে আকাশের বাবা মা ওনাদের ব্যাগ গুছিয়ে রেখেছে, কেননা ওরা সকালে বের হয়ে যাবে। সকালবেলায় সবাই এয়ারপোর্টে আসে। আচ্ছা আমরা তাহলে আসি, তুই নীলাশাকে নিয়ে সময় মতো চলে আসিস। তোমরা কোনো চিন্তা করো না, তোমরা সাবধানে যেও। খালা, আমি সময় মতো চলে আসবো। আসি তাহলে। ওনারা ভিতরে চলে যায়। এদিকে আকাশ ও ওদের জন্য টিকিট কেটে নেয়। টিকিট কাটার সময় ইরাকে কল দিয়ে ওদের পাসপোর্টের নাম্বার দিয়ে টিকিট কেটে নেয়। তারপর টিকিটগুলো হাতে নেয়। আচ্ছা, তুমি যাওয়ার সময় হোটেলে এসে আমাকে টিকিট দিয়ে যেও। আমি তোমার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিতে বলেছি বাবাকে কল দিয়ে। একটু পরে আকাশ হোটেলের সামনে আসে, ইরাও ওর নিচে নামে, ওর কাছে টিকিটগুলো দিয়ে দেয়। ব্যাপারটা কি বলতো? কই কোনো ব্যাপার? আরে ইরা, তুমি কোথায় যাচ্ছ? আমি তো রুমে যাচ্ছি। আচ্ছা, আমার কেন জানি মনের মধ্যে কিছু প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। কীরকম প্রশ্ন? না থাক, বাংলাদেশে এসে বলবো। সিরিয়াস কিছু হয়েছে কি? তেমন কোনো সিরিয়াস বিষয় না। আচ্ছা, আমরা চলি তাহলে। আরে বলে তো যাবে কি হয়েছে। আরে ও মজা করছে। আচ্ছা, কাল বাদে পরের দিন ফ্লাইট, সেজন্য এয়ারপোর্টে 2 ঘন্টা আগে আমাদের পৌঁছাতে হবে। সমস্যা নেই, চলে আসবো। এইদিকে সবটা সামনে নেয়। পরের দিন আকাশ নীলাশাকে নিয়ে শপিং করতে আসে, কেননা আকাশ ওর জন্য কিছু নেবে, তার সাথে নীলাশাও ওর জন্য কিছু কসমেটিক নেবে। সেই জন্য ওরা শপিং করতেছে। তখনই দেখা হয় ইরার সাথে। তবে ইরাও ওদের দেখে চমকে ওঠে। আরে এত চমকানোর কিছু হয়নি। আমি তো জানতামই না তোমরা এখানে আসবে। কিন্তু আমি জানতাম তোমরা যে এখানে আসবে। আকাশ ভাইয়া নিশ্চয়ই তোমাদের কল দিয়ে বলেছে এখানে আসার জন্য। আরে না, সত্যি বলছি, আমি তো ওকে কোনো কলও দেইনি। আচ্ছা, দেখা যখন হয়েছে তখন আমরা বাকি কথা না বলে শপিং করে নিই। তোরা তাহলে ওই দিকে চা, আমি এই দিকে চাই। একটু ট্রায়াল রুমের সামনে আসতে পারবেন? মেয়েদের স্টলে আমি আমার জন্য তো কোনো কিছু পাবো না। এটাই ভালো হবে। এদিকে 30 মিনিটের ভেতরে আকাশের শপিং শেষ। এবার ভেতরে এসে দেখে ওরা এখনো জামা নিচ্ছে। তোমাদের হয়েছে কি? আরে আমি তো তেমন কিছুই নিব না, ওদের দুজনের শেষ। ইরা ভিতরে গেল ড্রেসগুলো দেখতে। আচ্ছা, তাহলে তো তাড়াতাড়ি কেনাকাটা হয়ে গেল তোদের। ওই আর কি। আকাশ চারদিকে একটু হাঁটতে থাকে। তখনই ইরার কল পায়, কিন্তু এই সময় ইরা কেন কল করবে সেটা আকাশ বুঝতে পারেনি। সেই জন্য জি বলুন। প্লিজ একটু সামনে আসো। আমি কেন আসবো? আসলে আমি একটা জামা পরেছি, কিন্তু এখন খুলতে পারছি না। তানু আর তানিয়াকে যদি কল করতাম ওরা উল্টো হাসা শুরু করতো, সেজন্য তোমাকে কল দিলাম। আকাশ সামনে এসে দাঁড়ায়, আবার ইরাকে বলে, কিন্তু ইরা এবার ভেতরে যাওয়ার জন্য বলে। এতে আকাশ আরও আশ্চর্য হয়, কিন্তু ইরা জোড়াচড়িতে ভেতরে আসলো। এবার জামাটা খুলতে সাহায্য করুন। তাই বলে আমি? তাহলে কি এখানকার সেলসম্যানকে ডেকে এনে খোলাবো নাকি? আচ্ছা, আমি করছি। 2 মিনিট ধরে চেষ্টা করেও পাচ্ছে না, ড্রেস অনেক টাইট হয়ে আটকে আছে। জোরে টান দিলে ইরা ব্যথা পাচ্ছে। আমি তো ব্যথা পাচ্ছি। আকাশ এবার কোনো উপায় না পেয়ে একটানে পুরো ড্রেসটা ছিঁড়ে দেয়। এতে ড্রেস আলাদা হয়ে যায়। এবার ইরার দিকে তাকিয়ে আকাশ নিজেই অবাক হয়। ইরা তো আকাশের এমন চাউনিতেও কিছু বলতেও পারছে না।
আবার চিৎকার যে করবে তাও পাচ্ছে না। কিছুক্ষণ যাওয়ার পরে তোমরা ড্রেস পরে বাইরে বের হয়ে আসো। বাইরে কেউ কিছু বলার দরকার নাই। ড্রেসের পিছনে পড়ে না থেকে আগে নিজেকে ডাকো। নিজেকে ধরে রাখতে পারবো না, পরে নয়তো অনেক কিছু হয়ে যাবে। ড্রেসের পাউন্ড তো দিতে হবে। বাইরে এসে বলবে এটা তুমিই ছিঁড়েছো। তুমি ছিঁড়েছো এই কথা বললে দোষ হবে কি? তাহলে তো সবাই জেনে যাবে আমি ভেতরে ছিলাম। ও তাই তো। আচ্ছা বাইরে যাও। তবে একটা কথা, তুমি কিন্তু প্রথম কোনো ব্যক্তি যে এভাবে আমাকে দেখেছো। তবে বাইরে কাউকে বলো না কিন্তু। সব শ্রোতাগণ তো জেনেই গেছে। ওরা জানলেও তো অন্য কাউকে বলতেও কোনো কাজ হবে না, কেননা ওরা তো আমাকে চেনে না। কিন্তু আমাকে তো চিনে। আমি তাহলে যাই এখন। যাবার আগে তোকে একটা গিফট দেব। এখানে আবার কি গিফট দিবে? আকাশ অন্য কিছু আর বলতে যাবে তার আগেই 3 মিনিটের একটা ঘটনা ঘটে যায়, যা আপনাদের শুনতে হবে না। ঘটনা শেষ, আকাশ বাইরে এসে দাঁড়ায়। ওখানে দাঁড়ানোর সাথে সাথে দেখে তানু, তানিয়া, নীলাশা ওরা এইদিকে আসতেছে। সেই জন্য মোবাইল বের করে কথা বলার ভান করে ওকে দেখে। কিরে ভাইয়া, তুই এখানে কেন? কথা বলছি। কার সাথে কথা বলছিস? এখানে তো কেউই নেই। ফোনের কথা বলছি। তাই এরা তো ড্রেস চেক করতে এসে বের হওয়ার তো নামই নেই। ওটাই তো দেখছি। ওদের কথার ভিতরে ইরাও বের হয়ে আসে। তবে একটা ড্রেস পুরো ফাটা দেখে ওরা প্রশ্ন করতে থাকে। পরে ওদের একটা বুজুং ভাজুং বুঝিয়ে দেয়। তারপর কাউন্টারে এসে এই জামার বিল সাথে ওই জামাটার আরেকটা সাইজ বড় দেখে নিয়ে নেয় জামা। এবার ওরা যে যার মতো চলে যায় বাসায়। ওখানে ঘটে যাওয়া ঘটনাগুলো ইরার ভেবেই লজ্জা পাচ্ছে, কেননা ওখানে যা কিছু হয়েছে মনে হচ্ছে ইরা না চাইতেও করেছে সবটা। পরের দিন দুপুরবেলায় খালা, আমি তাহলে গেলাম। আপনারা দুজনে 10-15 দিন পরে যাবেন। তারপর ওখানে আমাদের সাথে কিছুদিন থেকে তারপর নীলাশাকে নিয়ে ফিরবেন। চলো তোমাদের এয়ারপোর্টে পৌঁছে দেই। লাগবে না খালা, ড্রাইভার তো গাড়ি নিয়ে আসবে। দোয়া করবেন খালা। আকাশ, নীলাশার খেয়াল রেখো, ও যা ফাজিল। চিন্তা করবেন না, আমি ওর সাথেই থাকবো। ওকে একা কোথাও যেতে দেব না। নীলাশা সাবধানে থাকবি। ঠিক আছে, তবে তোমরা যাওয়া ছেড়ে কিন্তু আমি আসবো না। ঠিক আছে, চলে আসবো আমরা। নীলাশা ওর মাকে বিদায় দিয়ে চলে আসে এয়ারপোর্টে। এরপর ইরাও সহ বাকিরা একসাথে সব ঝামেলা শেষ করে প্লেনে এসে বসে। আকাশ এক পাশে আর নীলাশা আর অন্য পাশে ইরা, তানু আর তানিয়া এর পরের সিটগুলোতে। পুরো প্লেনে ওরা বকবক করতে করতে যায়, কিন্তু ইরা যতই কথা বলে না কেন আকাশের দিকে তাকাতেই বারবার লজ্জা পাচ্ছে। তাও নিজেকে সামলে নেয়। কয়েক ঘন্টা পরে ওরা বাংলাদেশে এসে নামে। এদিকে আকাশ আর নীলাশার জন্য গাড়ি পাঠিয়ে দেয়, অন্যদিকে ইরার জন্য ওর বাবা গাড়ি পাঠায়। এরপর ওরা যে যার মতো বাসায় আসে। বাসায় আসার পরে ইরা, তোর এখন আসার সময় হলো? কি করবো বলো? তোমরা নানুর বাড়িতে গেলে কবে ফিরবে কিছুই বলনি। কিন্তু তুই যে দেশের বাইরে যাবি তা আমাদের একবারও তো জানাতে পারতি। তোমাকে আমি বললে তো তুমি যেতে দিতে না, সেজন্য আমি বাবাকে বলেছি। তোমার আশকারা পেয়ে ওর এই অবস্থা। তোমাদের বাবা আর মেয়ের ভালোবাসা দেখলে মনে হয় আমি এই বাসায় ভাড়ায় থাকি। শুধু ওর ফাইনাল পরীক্ষা হোক, তারপর ওকে বিয়ে দিয়ে আমি বিদায় করব। ওর বয়সে কত হয়েছে? এই বছরের পরীক্ষা শেষ হতে হতে 24 বছর হয়ে যাবে। এরপর যদি বিয়ে না দেই তখন তোর মতো বুড়িকে কেউ বিয়ে করবে না। আমি মাঝে মাঝে বুঝি না, সত্যি তুমি আমার মা নাকি কোথাও কুড়িয়ে এনেছো? মার খেতে না চাইলে রুমে যা, ফ্রেশ হয়ে আয়, আমি খাবার দিচ্ছি। যাচ্ছি আমি। ওখানে ঝামেলা তো শেষ হলো। কিছুক্ষণ পরে পরিস্থিতি সমাধানে আসতে থাকে। অন্যদিকে রাতের বেলা ইরা আকাশকে কল দেয়। কেমন আছেন? ঠিকমতো পৌঁছালে? আলহামদুলিল্লাহ ভালো আছি, ঠিকভাবে পৌঁছালাম এবং এমনকি এখন শুয়ে আছি। পাশে কি কেউ আছে নাকি? আমি কি বাচ্চা নাকি যে পাশে কেউ থাকবে? অনেকেই তো থাকতে পারে। কাল তো আমার ভার্সিটি আছে, তা ওখানে আসতে পারবেন? সেটা আসা যায়, তবে একা আসবো নাকি কাউকে নিয়ে বের হব? যেমনটা আপনার ইচ্ছে, তবে একা আসলে ভালো হয়। ঠিক আছে। পরের দিন সকালে ইরা ভার্সিটিতে আসে, ওইদিকে আকাশও সকালে বের হয়। ভার্সিটিতে ওরা দুজনে দেখা করে। তখন কি ব্যাপার, কোনো অনুষ্ঠান হবে? শুনলাম তো কোনো মন্ত্রী যেন আসবে। ও আচ্ছা। তবে এখানে বেশিক্ষণ থাকা যাবে না একসাথে। ভার্সিটিতে কি ছেলে মেয়ে একসাথে কথা বললে অন্য ছেলেরা এসে কি এখনো ঝামেলা করে? অনেকটা ওই রকমই। তার উপর আজকে মন্ত্রী আসবে, ব্যাপারটা সব মিলিয়ে একটু সিকিউরিটি তো থাকবেই। তাহলে এখানে কেন এনেছো? দেখা করার জন্য?
কেননা আব্বু সকালে আমাকে ভার্সিটিতে নামিয়ে দিয়ে উনি চলে গেছেন। সেজন্য বাইরে যে দেখা করবো সেটাও পারছি না, কেননা বাইরে কাউকে যেতেও দিচ্ছে না। অনুষ্ঠান শেষ হওয়া পর্যন্ত কাউকে বাইরে যেতে দেবে না। তাহলে আমরা ওই পাশের গাছে নিচে বসে কথা বলি বা ক্যান্টিনে। আপনি কি সবটা চেনেন? আমি ভার্সিটি থেকে পড়াশোনা শেষ করেছি। ও তাই নাকি? এখন চলো তাহলে। ওরা কথা বলতে থাকে, কিছুক্ষণের মধ্যে মন্ত্রী চলে আসে। উনি এসে ভাষণ দিতে থাকে। কিছুক্ষণ পরে পরিস্থিতি স্বাভাবিক হতে থাকে। তখন এই মন্ত্রীর কিছু লোক ছাদে উঠে ওখানে আকাশকে দেখতে পায়। ওই তোরা ওপরে কি করছিস? লুডো খেলছি। তুই খেলবি নাকি? আমাকে দেখে কি তোর খেলোয়াড় মনে হয়? তাহলে উল্টোপাল্টা প্রশ্ন কেন করছিস বল? তাহলে আর কি করব বল, তুই একটা সুন্দরী। বাকি কথা শেষ করার আগে ওই লোকটাকে ঘুষি মারে। এতে বাকিরা আসে মারার জন্য। ওদেরও মেরে অবস্থা কাহিল করে ছেড়ে দেয়। এরপর থেকে যদি এরকম বাজে কোনো কথা বলতে শুনি বা দেখি তাহলে জানে মেরে ফেলবো। তুই কিন্তু জানিস না আমরা কারা। তোদের মন্ত্রী তো নিচে, যা ওনার কাছে। ওরা মার খেয়ে চলে যায়। ইরা তো বুঝতে পেরেছে কেন ওদের মারলো, তাও না বুঝার ভান করে আকাশকে জিজ্ঞেস করে, দেখো, তোমাকে নিয়ে কেউ বাজে মন্তব্য করবে এটা আমি মেনে নিতে পারবো না। কেন কেন? কারণ আমি যে তোমাকে। আমাকে কি বলো? চুপ করে আছো কেন বলো? না, কিচ্ছু না, এখন চলো নিচে যাই। নিচে যদি ওরা তোমাকে ধরে? কিচ্ছু হবে না। ওরা নিচে নামে। নিচে নামার পরে ইরা আকাশের মুখটা ডেকে দেয় ওনার কিছু অংশ দিয়ে। এদিকে আকাশ মন্ত্রীর কিছু ছবি উঠিয়ে ওর স্যারকে পাঠিয়ে দেয়। ওরা ভার্সিটি থেকে বের হয়ে চলে আসে পার্কে। বাকি সময়টা ওখানেই কথা বলতে থাকে। ওই সময় ইরা লক্ষ্য করে আকাশ শুরু ওর দিকেই তাকিয়ে আছে। আশেপাশে এত এত মেয়ে আছে, তাও কারোর দিকে তাকাচ্ছে না। আচ্ছা, তোমার জন্মদিন কবে? আকাশ ওর জন্ম তারিখ বলে, যা 7 দিন পরে ছিল। তা পার্টি কি হবে? আমি জন্মদিনের পার্টি করি না। ওয়াও, তাহলে তো ভালোই। আচ্ছা চলো তাহলে দুপুরে লাঞ্চ করে বাসায় চলে যাই। ঠিক আছে। ওর খাবার খেয়ে বাসায় চলে যায়। এইদিকে যেদিন যেতে থাকে ইরাও ওর ক্লাস করতে থাকে। অন্যদিকে নীলাশাকে নিয়ে আকাশ আশেপাশে অনেক জায়গায় ঘুরতে থাকে। কয়েকদিন পরে আকাশের জন্মদিন চলে আসে, সেজন্য ইরা ওকে কল দেয়। রাতে কি ফ্রি আছো? আছি তো। আমার বাসার নিচে আসতে পারবে? বাসার নিচে কেন? কোনো প্রয়োজন আছে কি? নিচে বলতে বাসায় উঠে আসো, বাবা মা কেউ থাকবে না। এটা তুমি কি উল্টাপাল্টা কিছু করার চিন্তা করছো নাকি? আরে ওইগুলো কিছুই না, তুমি আসো তো আগে। ঠিক আছে, আসতেছি। কিছুক্ষণ পরে আকাশ রেডি হয়ে বের হতে যাবে, তখনই নীলাশা জিজ্ঞেস করে, কিন্তু ওকে কিছু একটা বুঝিয়ে বের হয়ে যায়। কিছুক্ষণ পরে বাসার নিচে আসে। বাসার নিচে আমি, কিন্তু দারোয়ান তো আছে। আরে বাইরের দিকে দেয়াল টপকে আসো। আমি এখন দেওয়াল টপকে আসবো? আসতে হবে। এই বলে ইরা কল কাটে। দেওয়াল টপকে আকাশ বাসার ভেতরে আসে। তারপর ইরার বলা কথা অনুযায়ী রুমে এসে টোকা দিলে ইরার দরজা খুলে দেয়। ইরা শাড়ি পরেছে, যা দেখে আকাশ তো অনেক অবাক হয়। রুমে ঢোকার সাথে সাথে আকাশের চোখ বেঁধে দেয়। চোখ কেন বাঁধলে? সারপ্রাইজ আছে। তারপর টেবিলের সামনে এসে দাঁড় করায়। কিছুক্ষণ পরে চোখের বাঁধন খুলে দেয়। হ্যাপি বার্থডে আকাশ, অ্যান্ড আই লাভ ইউ। কথাটা বলে আকাশের দিকে একগুচ্ছ গোলাপ ফুল এগিয়ে দেয়। ফুলগুলো আকাশ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। ইরা তো বসে আছে আকাশ কি বলবে তা শোনার জন্য, যদিও আকাশ ইরাকে পছন্দ করে তাই। আই লাভ ইউ টু ইউ ইরা। আকাশ এই কথাটা বলাতে ইরা তো খুশি হয়ে আকাশকে জড়িয়ে ধরে কিস করে বসে। তাল সামলাতে না পেরে ওরা দুজনেই খাটে পড়ে যায়। এরপর 20 মিনিট পরে। সরি, আমি ইচ্ছে করে। আচ্ছা আগে কেক তো কাটি। অনেক ভালো কিন্তু কেক। কেক তো অনেক আগে কেটে ফেলেছি। তুমি কি লজ্জা দেবে নাকি কেক কাটবে? এরপর কেক কাটে। রাতে ইরা যদিও অনেকবার বলেছে আকাশকে থাকার জন্য, কিন্তু এখানে থাকা ঠিক হবে না, সেজন্য আর থাকেনি। তাও এই বাসায় রাত 4টা পর্যন্ত ছিল। এরপর ইরাকে বুঝিয়ে চলে আসে ওখান থেকে। আকাশ ওর বাসায় পৌঁছাতে পৌঁছাতে ভোর হয়ে যায়। এরপর রুমে এসে ঘুমিয়ে পড়ে। সকালবেলায় নীলাশা কেক নিয়ে এসে অনেক রেগে যায় আকাশের উপর, যার কারণ ওকে উইশ করার আগেই তো আকাশ চলে যায় সেজন্য। তাও অনেক কিছু করার পরে নীলাশার রাগ ভাঙে। এরপর ওরা আবার কেক কাটে। ওই দিন দুপুরের পরে আকাশ অফিসে আসে। স্যার এখন কি করব? কিন্তু সানের বক্তব্য অনুযায়ী ওনাকে তো কোনো কিছুই করতে পারবো না। কিন্তু স্যার এভাবে বসে থাকলে কি চলবে বলুন? কিন্তু তোমার মাথায় কোনো বুদ্ধি থাকলে বলো। ওনার বাসায় আমাদের কোনো লোক ঢুকিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। কিন্তু ওদের তো চিনে যাবে। আমাকে তাহলে একটু সময় দিন, আমি আদিকে এখানে আসতে বলি। আদি তো লন্ডনে থাকে, ও কেন এখানে আসবে? ওকে আনলে ওরা কেউই কিছু বুঝতে পারবে না।
ঠিক আছে, তোমার যেভাবে ভালো মনে হয় তাই করো। ঠিক আছে, আমি তাহলে আসি স্যার। ওখান থেকে বের হতেই ইরা কল দেয়, কল দিয়ে ওদের বাসায় আসতে বলে। আবার আসতে বলাতে একটু অবাক হয়। এখন কেন আসবো? ভোর রাতেই তো এসেছি। বাবা মা কি করে জানি বুঝে গেছে। কি বুঝে গেছে? বাবা মা সকালে এসেছে, এসে আমার ঘাড়ে দাগ দেখতে পায়, সেজন্য আমাকে প্রশ্ন করে। আমি পরে তোমার কথা বলে দিয়েছি। বাবা মা তোমার সাথে দেখা করতে চায়, তোমাকে এখনই আসতে হবে। আচ্ছা, আমি 2 ঘন্টার মধ্যে আসছি। বাসায় যাব, ফ্রেশ হয়ে রেডি হয়ে আসছি। ঠিক আছে, আসো, আমি ততক্ষণে বাকিটা তৈরি করে রাখছি। এইদিকে সবটা নিয়ে ভাবতে থাকে, আবার আদিকেও কল দিয়ে এই দেশে আসার জন্য বলে দেয়। অন্যদিকে আকাশ বাসায় আসে, তখন নীলাশা বায়না ধরে বাহির থেকে ঘুরে আসার জন্য। চল ভাইয়া, আমরা বাইরে থেকে ঘুরে আসি। আমার তো কাজ আছে। তোর আবার কি কাজ? ও তুই বুঝবি না, কাল নিয়ে যাব। সত্যি বলছিস তো? সত্যি বলছি। আচ্ছা, তোর গলায় এটা কিসের দাগ? কার গলা? তোর কথা বলছি আমি। কার গলায়? কই দেখি তো। আয়নার সামনে দাঁড়িয়ে একটু অবাক হয়, তারপর নীলাশাকে কোনো রকম অন্য কিছু বুঝিয়ে দেয়। বুঝানো শেষ হলে, আর কিছু কি বলবি? না থাক, আমার সময় ফুচকা আনিস তো। তুই কবে থেকে ফুচকা খাস? তোকে এত কিছু জানতে হবে না, তোকে যা বলেছি তাই করিস। এইদিকে অনেকটা টেনশন নিয়ে আকাশ ইরাদের বাসায় আবারও দেওয়াল টপকে ভেতরে আসে। তবে আজকে দরজা খোলা থেকে আকাশের ভীষণ ভয় হচ্ছে, কেননা ভেতরে আবার কোনো ঝামেলা হলো না তো, নাকি অন্য কিছু অপেক্ষা করছে আকাশের জন্য। ইরা, 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 কোথায় তুমি? কেউ কোথাও নেই সেজন্য, কিন্তু কেউ কোনো প্রশ্নের জবাব দিচ্ছে না, সেজন্য বাকি রুমগুলো চেক করতে থাকে। তাও কাউকে দেখতে পায়নি। পরে ছাদে আসে দেখার জন্য, কিন্তু ছাদে উঠে দেখে ইরা দাঁড়িয়ে আছে, কিন্তু ওর আশেপাশে আর কেউ নেই। সেজন্য ভয়ে ভয়ে ইরার কাছে যায়। ইরা, ইরা, তুমি ঠিক আছো? এই বলে ইরাকে ধরতে যাবে, তখনই আচমকা পেছন থেকে কেউ আকাশকে ডাক দেয়। পেছনে তাকিয়ে আকাশ অবাক হয়ে যায়, এবার পেছনে কারা ছিল তা তো আপনারা জানেন না। তাছাড়া যেখানে ইরার বাবা মা থাকার কথা সেখানে অন্য কাউকে দেখতে পাবে তা আকাশ ভাবতে পারেনি। তবে এরপর কি হতে চলেছে তা আপনারা এই গল্পের সিজন 2 এর মধ্যে জানতে পারবেন। তাহলে সবাই সিজন 2 এর জন্য অপেক্ষা করুন।